শুভ দুপুর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। দুপুরের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের বিজ্ঞান শিক্ষক আমি বিলাস কুমার শীল। অনেকদিন পরেই মূলত তোমাদের সামনাসামনি আমি হাজির হলাম। বিগত 2-1টি ক্লাস করেছি, এটা প্রযুক্তির ত্রুটির কারণে বলতে পারো, কিংবা প্রযুক্তির গোলযোগের কারণে বলতে পারো। তোমাদের সামনে হয়তোবা আমাদের সেই অনলাইন ক্লাসটা ভিউ হইতে পারে নাই। আশা করছি আমাদের সামনের ক্লাসগুলো তোমরা নিরবিচ্ছিন্নভাবে দেখতে পারবা বা উপভোগ করতে পারবা। তোমরা যে যেখানেই আসো, সবাই আমাদের অনলাইন ক্লাস অংশগ্রহণ করবা, এই আশাই করি, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তোমরা তো 1 বছর পড়ে আসছো, ক্লাস 9-এ 1 বছর পড়ে আসছো। যদিও আমরা ফিজিক্যালি অ্যাটেন্ড হইতে পারছি না করোনা গোলযোগের কারণে, করোনার প্রভাবের কারণে, করোনা থেকে বাঁচার জন্য আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি। তারপরেও আমাদের জীবনটা থেমে নেই, খাওয়া দাওয়া চলাফেরা সবই হচ্ছে। সেই সুবাদেই বলতে পারো, বা সেই তাগিদ থেকেই আমরা তোমাদের সামনে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। 1 বছর পড়ে আসছে, এই কথাটা এ কারণে বললাম যে আমরা পড়ে আসছি ঠিকই আছে। আমরা দেখি ম্যাক্সিমাম সময় আমাদের প্রথম অধ্যায়টা, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কিংবা বায়োলজি বলো, ম্যাথের ক্ষেত্রেও এটা ঘটে থাকে। আমরা প্রথম অধ্যায়টাকে কেন জানি অ্যাভয়েড করার একটা প্রবণতা আমাদের ভেতরে রয়ে যায়। মনে হয় যে এই প্রথম অধ্যায় তেমন কিছু নেই তো, কিন্তু বিশ্বাস করো, প্রথম অধ্যায় থেকেই আমাদের শুরু। একটা কথা আছে, শূন্য থেকেই শুরু, শূন্যতেই শেষ। অর্থাৎ যেখান থেকে শুরু হবে বা যেখান থেকে শেষ করবা, সেখান থেকে আবার কিন্তু স্টার্ট করা যায়। তো আমরা যদি শুরু থেকেই শুরু করতে না পারি, মাঝপথ থেকে, বা একটা স্টেজ, একটা সিঁড়ি, একটা দশা, একটা ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপ থেকে কিন্তু আমরা সেভাবে ভালো ফল আশা করতে পারি না। কথা নম্বর, এটা হলো 2 নম্বর কথা বলবো। এটা এবার 2 নম্বরে থাকবে এটা যে তোমরা প্রিভিয়াস টাইমে যে প্রশ্নগুলো পড়ে এসছো, যে নৈবর্তিক অংশে যে তোমরা পরীক্ষা দিয়ে এসছো অথবা পড়ার সময় লক্ষ্য করেছো নিশ্চয়, যে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। এমনকি সৃজনশীল ফুল প্রশ্ন না হলেও তোমাদের অনেক সময় দেখা যায় যে ক এবং খতে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকে। আমি 2-1টা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা আরেকটু গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশা করি। যেমন তোমাকে যদি বলা হয় যে ভরের একক কী, এটা কিন্তু প্রথম অধ্যায়ে অন্তর্ভুক্ত। তোমাকে যদি বলা হয় রাশি কত প্রকার, রাশি কোথা থেকে আসলো, তারপরে পরিমাপের যে দুটো রাশি কি মৌলিক রাশির বা লব্ধ রাশি বলতে কি বুঝো, মৌলিক রাশি বলতে কি বুঝো, মৌলিক রাশি কয়টি ও কি কি, এদের একক কি, এদের প্রকাশক কি, এগুলা কিন্তু সব এই প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত। তোমরা এগুলা দেখা যাচ্ছে নৈবর্তিক অংশে যখন পড়তে যাচ্ছ, তোমরা, আমার মনে হয় 95% স্টুডেন্ট এগুলা মুখস্থ করে নেয়, বা আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করে বাকি চ্যাপ্টারগুলো আছে, এর ব্যবহারগুলোর উপর ভিত্তি করে আমাদের মেমোরিতে ক্যাপচার হয়ে যায়। ক্যাপচার হবে, আমরা বেঁচেও যাব, কিন্তু একটা বিষয় সত্য যে আমরা জানবো না এটা আসলো কোথা থেকে। আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি একটা কথা, যে আমরা যে 1 মিনিট সমান 60 সেকেন্ড ধরি, এই 60 সেকেন্ড কীভাবে আসলো? আমি আমার বাসা থেকে স্কুলে যেতে আমার লাগে 3 মিনিট সময়, এই 3 মিনিট কীভাবে আসলো? বা কে প্রথম বা কোথা থেকে এই সেকেন্ডের উৎপত্তি হলো? তোমরা জানো? জানো না। যদি বলি এটাকে কি বলবো আমি তোমাকে,
এই যে ভলিউম বা মিটার, মিটার বলি না আমরা, 1 মিটার। এখন 1 মিটার সমান যে এতটুকু, এটা আমরা কি কিন্তু ফিক্সড ধরে নিচ্ছি। আমরা দেখো যে মেজারমেন্ট টেপগুলো আছে বাজারে কিনতে পাই আমরা, সেই টেপগুলাতে 1 ইঞ্চি বা স্কেলিংয়ে যে স্কেলিং সিস্টেমটা, স্কেল আমরা যে ইউজ করি তাকে 1 ইঞ্চি আছে, 1 সেন্টিমিটার আছে না, একটা স্কেল 12 ইঞ্চির হচ্ছে। তো 12 ইঞ্চিতে যে এতটুকু হবে এরম, মানে তুমি কিসের ভিত্তিতে এই 12 ইঞ্চিটাকে এটা ধরে নিলে এইটুক সাইজ, কিসের ভিত্তিতে? তাহলে মিটারটা আসলো কোথা থেকে, মিটারের উৎপত্তি কোথা থেকে, এটা আমাদের জানা উচিত না বলো? অবশ্যই জানা উচিত। যা হোক, এই কথাগুলো বলার পিছনে কারণ হলো যে আমরা যদি ভালো কিছু অর্জন করতে চাই, ভালো কিছু জানতে চাই, তাহলে প্রথম অধ্যায়ের বিকল্প নেই, প্রথম অধ্যায়কে গুরুত্ব দিতেই হবে। কেউ যদি এটাকে অ্যাভয়েড করে যাও, তোমরা যারা নিউটেন বা এক্সামিনার আছে, সরি যারা এক্সাম দিবা, এসএসসি এক্সাম দিবা যারা, তাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়েই কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলছি। প্রথম অধ্যায় নিয়েই কথা বলবো। প্রথম অধ্যায়ের গুরুত্বটা নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা হবে। তো বেশিক্ষণ হবে না, আমি এর পরবর্তী আরেকটা ক্লাস নেব। তোমাদের এই প্রথম অধ্যায়ের উপরে আমি আরও একটা ক্লাস নেব। আশা করি তোমাদের এই দুটো ক্লাসের উপরে আমি শেষ করার চেষ্টা করব, যদিও শেষ করা সম্ভব নয়, তারপরে চেষ্টা করব। আমরা আজকে এই অধ্যায়ের যা কিছু জানবো, দেখো বিজ্ঞানীদের অবদান, এখানে দেখো বিজ্ঞানীদের অবদান লিখে রাখছি। আমাদের টপিকস হলো বিজ্ঞানীদের অবদান, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, পরিমাপের একক। তো বিজ্ঞানীদের অবদান বলতে এই হরহামেশাই দেখবা এমসিকিউ কোশ্চেনে বলেই দেয়। যেমন বলবে যে চাপের সূত্র কে আবিষ্কার করে, আসে না, আবিষ্কার করে, আচ্ছা কে করে, করে। এখন আমরা যদি প্রথম অধ্যায়ের এই যে বিজ্ঞানীদের অবদান, কে বা কোন বিজ্ঞানী আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে জীবনটা বিজ্ঞান দিয়ে সাজানো, যে সকল বিজ্ঞানী আমাদের এটা জানিয়েছেন, তাদেরকেই যদি আমরা না জানি তাহলে কিন্তু এটা পারবো না। এরম আছে পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে, পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে, পৃথিবী যে গোলাকার নয় উপবৃত্তাকার, এটা কে আবিষ্কার করে, আমার পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, এটা কে আবিষ্কার করে। তাহলে আমাদের এই যে বিজ্ঞানীদের অবদান, এটা বলে তো শেষ করা যাবে না, 1-2 ঘন্টাতে মৌখিক বিবরণ দিয়ে শেষ করা যাবে না। কারণ তারা এক একটা আবিষ্কারের পেছনে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত ব্যয় করেছেন। তারা গবেষণা করেছেন, গবেষণা করার পরে যে যখন সাকসেস হয়েছে তখনই সেটা পাবলিশড হলো, তাই না? তো তাদের এই যে এত বছরের পরিশ্রমের কথা আমি কি 1 ঘন্টায় বলে শেষ করতে পারবো? পারবো না। আমি আসলে মূলত এই কথাগুলো বলছি তোমাদেরকে তাদের অবদানের গুরুত্ব বোঝানোর তাগিদে, যাতে তোমরা ফিল করতে পারো এটা আমাদের জন্য প্রয়োজন কি না। তোমরা এমসিকিউতে তো অবশ্যই পাবা, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ তো পাবাই, আর এই যে সাধারণ যে টপিকসগুলা, এটাও তোমাদের জানতে হবে। এই যেমন আছে বয়েলের সূত্র, এটা আমি বললাম চাপের সূত্র, এটা যদি বয়েলের সূত্র বলি, তারপরে কি হলো, নিউটনের চাপের সূত্র আছে না, নিউটনের গতি সমীকরণে যে নিউটনের সূত্র আছে সেটা পড়ি নাই আমরা, অবশ্যই পড়ছি, কিন্তু সেটা মুখস্থ। তো তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ, যেটা আমাদের না জানলেই নয়, সে সকল বিজ্ঞানীদের আমি বলবো কাইন্ডলি তোমরা এভাবে মুখস্থ করার চেষ্টা করবো। 1টা ঘন্টা সময়, তোমরা যদি 1টা ঘন্টা সময় দাও ফিজিক্সের পেছনে, তাহলে তোমাদের ইজি হবে। যেমন দেখো এখানে কি লিখবো আমরা, আবিষ্কারক, এটা দিলাম, তারপরে কি দিলাম, আবিষ্কারের সন বা বছর, তারপরে কি দিলাম, আবিষ্কারের বিষয়। এই রকম করে যদি আমরা একটা সাদা কাগজে তাদের তালিকা তৈরি করি যে
কি বললাম এখানে, বিজ্ঞানী হচ্ছে নিউটন। তারপরে কি আবিষ্কার করছে, বিষয় হচ্ছে, এখানে বিষয় লিখবা, এখানে তাদের সাল লিখবা। এইভাবে যদি সবগুলা লেখো তাহলে আমার মনে হয় তোমাদের জন্য খুব ইজি হবে। এমসিকিউ প্রশ্নের উপর যে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে তোমরা এখান থেকে অনায়াসেই রপ্ত করতে পারবা। আরও একটা বিষয় আছে, পরবর্তীতে তোমরা যদি পড়াশোনা ভেতরে থাকতে পারো, আমি বলবো না যে তোমাদের পড়াশোনা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্যুত হবা, এটা তো শিক্ষক হিসাবে আমি কখনোই চাই না। যারা ঝরে পড়বা তাদের জন্য কষ্ট লাগবে, কিন্তু যারা ফিজিক্স বলো কিংবা সায়েন্স বলো, যারা সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী তাদের তো এটা অবশ্যই জানতে হবে, মৌলিক রাশিগুলো নিয়ে জানতে হবে। কারণ ইন্টারমিডিয়েটে যখন যাবা তোমরা, ইন্টারমিডিয়েটে তখন এসএসসিতে যা শিখে গেলা এগুলো হলো কেবলে আমরা এই হাঁটা শিখতেছি। বিজ্ঞান কি, বিজ্ঞানের হাঁটা, বিজ্ঞানের চলন, এগুলো আমরা জানছি। বিশদ আলোচনা হবে তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ইত্যাদি এইসব সময়ে। তো ওই সময় এখন যদি ফাঁকি দিয়ে থাকো, ওই সময় গিয়ে তোমাদের খুব বেগ পেতে হবে, তোমাদের কষ্ট পেতে হবে। যাই হোক, এটা হলো বিজ্ঞানীদের অবদানের কথা নিয়ে কথা বললাম। এবার আমাদের সেকেন্ড টপিকস দেখো, সেকেন্ডে আমি লিখতেছি বিজ্ঞানীদের উদ্দেশ্য। উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছো, এই চার্টের ভেতরেই আমাদের বিজ্ঞানীদের উদ্দেশ্য নিয়েও কথা হবে। কারণ কি, এই যে আমরা এখানে লিখছিলাম কি, যে আবিষ্কারের বিষয়, আবিষ্কারের বিষয় যখনই থাকবে তখনই তো আমরা অনুভব করতে পারবো সেখানকার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আর এখানে পদার্থবিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য, পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের মূল শাখা। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের মূল শাখা। এই শাখার উপর ভিত্তি করে, এই শাখার ব্যবহারিক প্রয়োগের খাতিরে অন্যান্য যে বিজ্ঞান শাখাগুলো আসছে, যেমন কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজির ভেতরে আবার দুটো কোয়ালিটি আছে, বোটানি, জিওলজি, এগুলা কিন্তু আবিষ্কার হলো, এগুলা শাখা প্রশাখা আসলো, কিন্তু বিজ্ঞানের মূল শাখা হলো পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি তোমরা তো জানোই, আমার সাথে তোমরা বেশি জানো আশা করি। তারপরে তোমাদের মাথায় রাখতে হবে কি কি উদ্দেশ্য থাকতে পারে। আমরা দেখো প্রতিনিয়ত বিজ্ঞান ছাড়া চলতেই পারি না। ইভেন আমি যে তোমাদের সামনে এখন কথা বলছি সেটাও কিন্তু বিজ্ঞানেরই অবদান, পদার্থবিজ্ঞানেরই অবদান। এটা কিন্তু কেমিস্ট্রির অবদান না, এটা বায়োলজিরও অবদান না, এটা ফিজিক্সের অবদান। যেটাই বলো না কেন, বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য তোমরা আরও ডিটেলস বুঝতে পারবা যখন আমরা যখন চিন্তা করব যে মাটি থেকে আকাশ পর্যন্ত, মাটি থেকে মহাকাশ পর্যন্ত আমাদের যে গবেষণামূলক কাজগুলো চলে, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের আওতাভুক্তই চলে। সেখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা থাকবে। আজকে দেখো, লক্ষ্য উদ্দেশ্য যদি বলতে চাই, তোমরা কখনো না কখনো শুনছো যে এটা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠ হয়ে থাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা একটা রকেট নিয়ে যেতে চাই, এই রকেট যদি নিয়ে যেতে চাই মহাকাশে বা মহাশূন্যে যদি নিয়ে যেতে চাই, তাহলে নির্দিষ্ট সময় পরে কিন্তু এর জ্বালানি শেষ হয়ে যায়। ফলে কি করলো, এদের উদ্দেশ্য, এই যে আমাদের যে উদ্দেশ্য মহাকাশে গিয়ে মঙ্গল গ্রহে, মহাকাশ শেষ করে মঙ্গল গ্রহে আমরা কি করবো, পৌঁছাবো। আমার উদ্দেশ্য হলো মঙ্গল গ্রহে যাওয়া, কিন্তু আমার এর এত অ্যাবিলিটি নাই। তখন কি করলাম, বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে কি করলো, একে বহন করার জন্য আর একটি যান তৈরি করলো। এই যানটা তৈরি করার পরে কি হলো, এখানে গিয়ে এই যানটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে গিয়ে ভ্যানিশ হবে, তখন এখান থেকে যাত্রা শুরু করবে। তাহলে এই যে মাঝখানের যে অতিক্রান্ত পথ, এই পথের জ্বালানি খরচটা আমার এই মহাশূন্য যানের জ্বালানি খরচটা বেঁচে গেল। তাহলে বুঝতে পারছো এদের লক্ষ্যটা কোথায় এবং কিভাবে কাজ করে। যাই হোক, প্রতিনিয়ত আমরা যে বিজ্ঞানের প্রয়োগ ঘটাচ্ছি, বিজ্ঞানের কিভাবে প্রয়োগ ঘটালে আমাদের অধিকতর মঙ্গল হবে, অধিকতর সহজ হবে, সেটাই তোমাদের সামনে উপস্থিত করার, যে লেখার মাধ্যমে যে উপস্থাপন করা, সেটা হলো তোমাদের এখানে বিজ্ঞানের উদ্দেশ্যের ভিতরে পাবা। এবার বলবো পরিমাপ। পরিমাপটা তোমরা শিখে আসছো, 6-7 থেকে শিখে আসছো পরিমাপ কি।
পরিমাপ খুব সাধারণ একটা বিষয়, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। পরিমাপ নির্ণয় করে যে প্রকাশ করবা সেটাই হলো পরিমাপ। যেমন আমি 1 কেজি নিব, 1 কেজি কী নিব, এই যে নির্ণয় করলা 1 কেজি, এটাই হলো পরিমাপ। পরিমাপ খুব সহজ একটা বিষয়, আমরা কথায় বলেই থাকি এটা পরিমাপ করতে হবে, ওটা মাপতে হবে, জমি মাপতে হবে, কিংবা কি আমার বেঞ্চটা এত কিলো, এত মিটার, এই যে মেপে থাকি, তাতে এটাই কোনো কিছুর পরিমাণ প্রকাশককে পরিমাপ বলবো। আর পরিমাপের একক, তাহলে পরিমাপ যে বললাম, কোনো কিছু যে নির্ণয় করলাম, তাহলে এর একক আছে তো, আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা যে শুধু ওই কেজিতেই যাব তা তো নয়। আমরা সময় দেখি একটা একক দিয়ে, মানে সময় দেখি এক সিস্টেমে, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ যদি মাপি সেটা হয় আর এক সিস্টেমে, কোনো কিছু খাদ্যদ্রব্য নিতে যাই সেটা হয় আর এক সিস্টেমে, কোনো কিছু কতখানি জায়গা দখল করে আছে সেটা হয় আর এক সিস্টেমে। তো বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো প্রকাশ করব কিভাবে? এই যে আমরা তোমাদের সঙ্গে এখন কথা বলছি, আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে 1 Mbps, 2 Mbps, এটা তোমরা জানো। 2 Mbps এটা তোমরা জানো, কারণ কি এখন তোমরা আর কিছু জানো আর না জানো, ইন্টারনেট জগতের লেটেস্ট যে ওয়ার্ডগুলো আছে তোমরা আমাদের চাইতে বেশি জানো। কারণ কি তোমরা আধুনিক বিশ্বেই জন্মগ্রহণ করেছো, আধুনিক বিশ্বের বর্তমান, এটা কি বলা যায় যে যুবক, বর্তমান যে তোমাদের যে তারুণ্যতা, তোমরা আধুনিক যে বিজ্ঞানের ভেতরে দিয়ে জন্ম নিয়ে আসছো, এটা তোমরা শিখেই আসছো। আমাদের সময় এই প্রযুক্তি ছিল না, আমাদের সময় মোবাইল ছিল না। সো তোমরা যেটা জানো দেখা যাচ্ছে আমরা জানিই না। যাই হোক, এই যে আমরা এই যে এইটা বললাম না, লাস্টের কথাগুলো বলার অর্থ হলো এই যে লাস্টে বলছি Mbps আর এটা 2, তাহলে এটা হলো পরিমাপ, এটা হলো তার একক। আর তোমাদের মানে বুঝতে তো সহজ হওয়ার কথা, এটা আহামরি কিছু না। তাহলে পরিমাপ প্রকাশের যে পদ্ধতি বা পরিমাপ প্রকাশের যে ক্ষুদ্রতম রাশি, সেটাই হলো তার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটাই হলো তাদের একক, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে এটার মিনিংটা তোমরা জানো, মেগাবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। যেখান থেকে আসছিলাম পরিমাপের একক, এই পরিমাপের এককটা দেখো, আমরা পরিমাপ সম্পর্কে দুটো জিনিস জানি, পরিমাপের দুটো রাশি জানি, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। কি কি জানি? পরিমাপের দুটো পদ্ধতি, পরিমাপ এটা হলো মৌলিক রাশি, মৌলিক রাশি, আর এটা হলো লব্ধ রাশি, লব্ধ রাশি। শেষ হতে আর সময় লাগবে। মৌলিক রাশি এবং লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি কি এবং লব্ধ রাশি, মৌলিক একক কি, লব্ধ একক কি? মৌলিক হলো যেটা তোমাদের ভেঙে আর শেষ করা যাবে না, ওটা কেবল একাই। আর লব্ধ হলো 2 বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়। তাহলে এটা হলো, এটা কি এককভাবেই চলবে, এককভাবেই। আর এখানে কি 2 বা ততোধিক কি হলো মৌলিক রাশির সমন্বয়, মৌলিক রাশি। যেমন একটা মৌলিক রাশি কি হতে পারে, একটা হলো সময়। সময়কে আমরা কিন্তু কোনোভাবেই আলাদা করতে পারি না, পারি কি? কিন্তু যদি আমরা এখানে বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে তৈরি হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ, তাই হলো না? তাহলে দেখো এখানে দুটো রাশির সমন্বয়, দুটো রাশির সমন্বয় হলো তৈরি লব্ধ রাশি, আর যেটাকে ভাঙতে পারবো না, যেটাকে কেবলমাত্র একটি রাশি থাকবে, সেটা হলো মৌলিক রাশি। তো পদার্থবিজ্ঞানে তোমাদের আলোচ্য বিষয়ের ভিতরে এই রাশি নিয়ে কথা হলো, তোমাদের মৌলিক রাশির ভেতরে 7টি মৌলিক রাশি আছে।
7টি মৌলিক রাশি আছে। 7টি মৌলিক রাশি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবা, আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। একটা হলো দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি যাকে আমরা বলবো কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মৌলিক রাশি। মৌলিক রাশি। এখানে এই যে রাশি প্রকাশ করলাম, পরিমাপ থেকে আমরা আসছি কিন্তু এখন, হ্যাঁ পরিমাপ থেকে আসছি। তো দৈর্ঘ্যকে ভাঙতে পারি না, দৈর্ঘ্যকে ভাঙলে কিছুই হয় না। তা দৈর্ঘ্যর এর কি, এর মাত্রাটা কি? রাশির মাত্রা। রাশির মাত্রা হলো রাশি প্রকাশকের যে ক্ষুদ্রতম সংখ্যা, রাশিকে আমরা যেটা দিয়ে প্রকাশ করি তার ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম অক্ষরটাই হলো রাশি। সরি, ক্ষুদ্রতম অক্ষরটাই হলো কি মাত্রা। রাশি প্রকাশের ক্ষুদ্রতম অক্ষর, ক্ষুদ্রতম সংখ্যাটাই হলো মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রাকে আমরা কি বলি? মনে আছে তোমাদের? দৈর্ঘ্যের মাত্রাকে হলো বলি লেন্থ, তাই বলি না? এর একক কি? এর একক হলো মিটার, বলি তো। তারপরে আছে কি ভর। ভরের প্রকাশককে, ভর মানে কি আমরা জানি ম্যাস। তাহলে ভরকে আমরা প্রকাশ করি কি এম দিয়ে। এই যে ক্ষুদ্রতম, যে দেখো ক্ষুদ্রতম অক্ষর নিলাম বা ক্ষুদ্রতম ডিজিট নিলাম, ক্ষুদ্রতম সংখ্যা নিলাম, এর একক কি? এর একক হলো কেজি। সময়ের একক কি? টি। এর একক কি? সেকেন্ড। তাপমাত্রার একক মাত্রা কি? কিউ। এর একক কি? কেলভিন। ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা, আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি যেটা, এটাকে কি বলা হয়? এসআই পদ্ধতি, তাই বলি না আমরা? এটাকে আসলে অ্যাব্রিভিয়েশন করলে হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ কোয়ান্টিটিস। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট অর্থাৎ পরিমাপের আন্তর্জাতিক পরিমাপ, আন্তর্জাতিক পদ্ধতির একক। তাহলে বাংলাতে কি হবে? আন্তর্জাতিক একক পদ্ধতি। আন্তর্জাতিক একক পদ্ধতি। তাহলে আন্তর্জাতিক একক পদ্ধতিতে আমাদের তাপমাত্রার একককে আমরা কেলভিন বলি, নট সেলসিয়াস। তারপর তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো তোমরা? তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি না, এর মাত্রা কি? অ্যাম্পিয়ার। তারপর দীপন তীব্রতা। দীপন তীব্রতা কি? দীপন তীব্রতা জানো তোমরা? দীপন তীব্রতা হলো এই আলো যে ঘটনাগুলো আছে, তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে তোমরা পাবা আলোকীয় ঘটনাগুলা। আলোকীয় ঘটনার ক্ষেত্রে তোমরা পাবা অবশ্যই দীপন তীব্রতার জিনিসটা কি। তো দীপন তীব্রতাকে আমরা প্রকাশ করি হলো তোমাদের ই দিয়ে। দীপন তীব্রতা ই। এর একক হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপটা তোমরা পরিমাণ। পদার্থের পরিমাণটা তোমরা জেনে আসছো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে তোমরা জেনে আসছো যেমন 1 মোল, পড়ো না? 1 মোল, 2 মোল, 0.5 মোল, এটা হলো পরিমাণ। এটাকে বলা হয় এন দিয়ে প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণকে এন দিয়ে প্রকাশ করা হয়, এর একক হলো মোল। এই 7টা হলো পদার্থবিজ্ঞানের যে মৌলিক রাশি। এই মৌলিক রাশি হলো এই 7টি, এবং এই 7টি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখা উচিত। এই যে কথা তো বললে অনেক কথা বলা যায়, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এসআই পদ্ধতি আসলে ইন্টারন্যাশনাল এই সিস্টেমটা আবিষ্কার হলো কত সালে? 1960তে এসআই পদ্ধতিটা আবিষ্কার হলো। এই আবিষ্কার পদ্ধতিটা আমরা যে মনে করো কথা কিভাবে শুরু করি, এই যে আমরা এখান থেকে ধরি, হ্যাঁ এইখান থেকে ধরি, আবার এখান থেকে ধরবো, এইখান থেকে ধরলাম, যে আমরা যে মিটার, কেজি, তারপরে সেকেন্ড, এগুলা যে একক হিসাবে নিচ্ছি, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা কি আমাদের জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করে না? যদি জানতে ইচ্ছা করে তাহলে আমরা দেখো তো
এটাকে এভাবে বলা যায় যে আমরা জানি আলো কতখানি যায় প্রতি সেকেন্ডে, আলো প্রতি সেকেন্ডে কতটুকু যায় বা কত কিলোমিটার বেগে যায় আমরা জানি। এটা আলো 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড যায়, এটা জানি তো মনে হয় না? তো এই যে আমরা এটা জানা, এটা কিভাবে জানলাম? তোমরা প্রসঙ্গ কাঠামোর নাম শুনেছ, প্রসঙ্গ কাঠামো, যাকে বলা হয় কি রিপ্রেজেন্টেটিভ স্ট্রাকচার, এটাকে, অথবা এটাকে আরেকটা কথা বলা হয় রেফারেন্স, REFERENC, রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। একটা অর্থাৎ আমি একটা মানুষ যদি এখানে যদি সে দাঁড়ায় থাকে, আর একটা মানুষ যদি সে এখানে থেকে, এই মানুষটা যদি এখান থেকে ফিক্সড দাঁড়িয়ে থেকে একে লক্ষ্য করে যে এ থেমে আছে নাকি চলাফেরা করছে, গতিশীল নাকি সে একেবারে স্থির, এটা সে কখন মনে করবে যে সে স্থির আছে অথবা গতিশীল আছে? যখন সে এইটাকে দিয়ে কল্পনা করবে। আমি কিন্তু সবসময় আমরা একটা সাপেক্ষে আর একটা কল্পনা করি, আর একটা তুলনা করি, আর একটা মেজারমেন্ট করে থাকি। তো এই যে আমরা সেকেন্ড হিসাবে কাউন্ট করি, যে আমি তোমাদের সঙ্গে কথা বললাম এত সেকেন্ড, এটা টাইমটা আসলো কোথা থেকে? মূল উদ্দেশ্য তোমাদেরকে বোঝানো। তো আমি এই উদাহরণটা দিয়ে শেষ করে দিব। সেকেন্ড, আলো শূন্য মাধ্যমে কি করে? আলো শূন্য মাধ্যমে আলো তোমার হলে এত মিটার যাবে, এই হলো তোমার 29,97,000 29,97,000,92,458 তাহলে কত হলো? 1,70,000,000,000 কোটি। তাহলে দেখো 299,77,92,458 এত মিটার এই 1 সেকেন্ডে চাই। মানে আলো শূন্য মাধ্যমে এই 1 ভাগ যে 299 crore 77 লাখ কি হলো 92,458, একে 1কে এত দিয়ে ভাগ করলে কি হলো? 1কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে, কিছু তো আসবে না? 1কে এটা দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে, আলো শূন্য মাধ্যমে যতটুকু অগ্রসর হয়, তাহলে এই যে এতটুকু অগ্রসর হলো, এই যতটুকু অগ্রসর হয় তাকে আমরা সেকেন্ড ধরি এবং বলি যে এটাই হলো 1 সেকেন্ড। বুঝতে পেরেছ? অনেক মজার বিষয় আছে। আরও একটা বিষয় আছে তোমাদের, এই যেখানে ভর হলো তোমার, এটা হলো তোমার মেবি ফ্রান্সের একটা মিউজিয়ামে, সম্ভবত ফ্রান্সের একটা মিউজিয়ামে পড়ে গেল। হ্যাঁ, এটা হলো এই যে এটার কথা বলছিলাম, এটা ফ্রান্সের একটা মিউজিয়ামে, ফ্রান্স এর একটা মিউজিয়ামে কি হয়েছে, যারা কমার্সে আছো তারা তো একটু বুঝতে কষ্ট হবে, ফিজিক্সে তোমরা পড়ে আসছো তো এটা বুঝবা। ঘনত্ব, আয়তন কি? আয়তন হলো দৈর্ঘ্য
গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তো। তো ফ্রান্সের একটি মিউজিয়ামে এমন একটি পদার্থ রাখা আছে যার এমন একটি পদার্থ রাখা আছে সারা পৃথিবীর, দেখো এমন একটা পজিশন তারা সিলেক্ট করছে, এই তোমার আন্তর্জাতিক যে পদ্ধতির যে আমাদের সংস্থা আছে, যেসব দেশে স্বাক্ষরের মাধ্যমে যে সংস্থাটা তৈরি হলো, তারা বিশেষ গবেষণার মাধ্যমে ফ্রান্সকে সিলেক্ট করে এবং তাদের একটি মিউজিয়ামে এমন একটি পদার্থ রাখা আছে যার দৈর্ঘ্য হবে কতখানি, দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার, উচ্চতা হবে কি, দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা 1 মিটার এবং প্রস্থ যেটা এটা হবে 1 মিটার। তাহলে 1 গুণ 1 গুণ 1, এই হলো তোমার 1 মিটার কিউব। এই যে এত ঘনত্বের যে এত আয়তনের যে বস্তুর ওজনটা, সেটাকে আমরা কি ধরি, 1 কেজি হিসাবে কাউন্ট করা হয়। তোমরা বুঝতে পেরেছো? এই 1 কেজি হিসাবে এই বস্তুটার ওজন আমরা 1 কেজি ফিক্সড ধরে, তার পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গায় তোমাদের 1 কেজির সাপেক্ষে বিভিন্ন আরও বস্তু তৈরি করা হলো, যাকে আমরা কেজি হিসাবে জানি। তো এরকম এই ইতিহাসগুলো আসলে আমরা না পড়লে জানবো না। আমার প্রত্যাশা থাকবে, বিশেষ করে তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, আমি তোমাদেরকে যে যতটুকু পারি সেটা তো দিচ্ছি, তোমরা প্রথম অধ্যায়টা একটু ভালো করে দেখবা। এই অধ্যায়ের উপর আমি আরও একটা ক্লাস নেব, এই ক্লাস নিয়ে জানি না কতটুকু শেষ করতে পারবো। তোমরা যারা বিজ্ঞান নিয়ে উৎসুক, বিজ্ঞানকে ভালোবাসতে পারো, যারা বিজ্ঞানের উপর বেশি আগ্রহী, তারা অবশ্যই এই অধ্যায়ের উপর একটু গুরুত্ব দিবা। ঠিক আছে, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।